নমস্কার, আমি গৌতম কুমার রায়। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো আমি আজকে ইকোনমিক্সের গুরুত্বপূর্ণ থিওরি নিয়ে আলোচনা করব এবং বর্তমানে দেখছেন চারিদিকে করোনায় আক্রান্ত মৃত্যুর হাহাকার। তো এই থিওরিটি সম্বন্ধে আলোচনা করব এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব। তো থিওরিটি হচ্ছে ম্যালথাসিয়ান থিওরি অফ পপুলেশন বা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। তো এই ম্যালথাসিয়ান থিওরি অফ পপুলেশন এটা 1798 সালে পাবলিশ হয়েছিল একটি বইতে, যেটার নাম ছিল এসে অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন অ্যাজ ইটস এফেক্টস দ্য ফিউচার ইম্পর্টেন্স অফ সোসাইটি। তো এখানে ম্যালথাসের এই বইটি এখানে পাবলিশড হয়েছিল, যেখানে জনসংখ্যার সম্বন্ধে বলেছিলেন। তো জনসংখ্যা বৃদ্ধি এবং তার প্রভাব, এটা মেনলি উনি একজন ধার্মিক লোক ছিলেন এবং ইংল্যান্ডের পরিস্থিতি নিয়ে আলোচনা বলতে গিয়ে এটা করেছিলেন। এবং কিন্তু এটি একটু গুরুত্বপূর্ণ তত্ত্ব বর্তমান দিনে ইকোনমিক্সদের কাছে। তো উনি কী বলেছিলেন সেটা আমি বলি আপনাদের। তো ওনার বিবেচ্য বিষয় ছিল দুটো, এক পপুলেশন গ্রোথ বা পপুলেশন বৃদ্ধি এবং ফুড প্রোডাকশান, খাদ্য উৎপাদন। তো উনি পপুলেশান গ্রোথটা কীভাবে হয় সেটা বলেছিলেন। 1, 2, 4, 8, 16, 32 ... এইভাবে হয়। মানে দেখুন, 1-এর পর 2, 2-এর পর 4, 8 ডবল হয়ে গেছে 16, 32, যেটাকে আমরা বলা হচ্ছে ওনার ভাষায় জিওমেট্রিক গ্রোথ, জিওমেট্রিক প্রোগ্রেস বা জ্যামিতিক হারে বৃদ্ধি। আর খাদ্য উৎপাদনটা বলেছিলেন যে এরিথমেটিক প্রক্রিয়া, এরিথমেটিক প্রসেস বা পাটিগণিত। এটা কীরকম? 1, 2, 4, 6, 8, 10, 12, এইভাবে এটা হচ্ছে পাটিগণিত। তো এইভাবে কী হয়, পপুলেশন বাড়ছে, জনসংখ্যাও খাদ্য উৎপাদনও বাড়ছে। কিন্তু একটা সময় আসে যখন খাদ্যের পরিমাণটা জনসংখ্যার থেকে কম হয়ে যায়, তখনই সমস্যাটা শুরু হয়। তো তখন কি, তো আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যে ইকোনমিক্সে বেশিরভাগ থিওরি অ্যাজাম্পশান। তো ম্যালথাসও কিছু অ্যাজাম্পশান নিয়েছিলেন, যে ডিজায়ার ফর সেক্স ইজ স্টেবল, prosperity has direct relationships with the population growth, agriculture production is subject to diminishing margin and output। মানে নারী পুরুষের মধ্যে যে স্বাভাবিক যৌন প্রবৃত্তি সেটা স্বাভাবিক, এবং জনসংখ্যা যে বৃদ্ধিটা সেটা প্রসপারিটিটা অনেকটা বৃদ্ধিটা এটা এর সাথে থিওরিটির সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। আর এগ্রিকালচার আর প্রোডাকশানটা মার্জিনাল হয়। তো আমি বাংলাতে ভালো বোঝাতে পারলাম না হয়তো। তো এগুলো তার তত্ত্বের মেন ধারণা। তো এইভাবে আপনাদের বললাম যে খাদ্য উৎপাদনটা যদি কমে যায় তখন কি হবে, মানুষ খেতে পাবে না। তো মানুষ খেতে পাবে না, নিজেদের মধ্যে একটা সেই সময় চরম পরিস্থিতি ধারণ করবে, সমাজে অবক্ষয় হবে। তো অবক্ষয় বলার কথাটা বলাটা ঠিক নয়, মানে সেখানে কী বলবো, একটা ইন্টারঅ্যাকশান চলবে, যে ইন্টারঅ্যাকশানটা এবার কীভাবে তাহলে দূর হবে। তো তিনি বলেছিলেন
যে when the rise of population greater than the food supply, there is a conditions of desertification. As a result people will not get enough food even for survival. মানে আচ্ছা আরেকবার পড়ি এটা। when the rise of population greater than the food supply, there is a condition of disequilibrium. As a result people will not get enough food. মানে এই যে সাম্য অবস্থাটা, মানে নর্মাল অবস্থা তো ঠিক আছে পপুলেশান এবং খাদ্য উৎপাদনের মধ্যে, কিন্তু এর মধ্যে যখন জনসংখ্যাটা বেশি হয়ে যাবে খাদ্যের তুলনায়, তখন ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থাটা নষ্ট হয়ে যাবে, তখন মানুষ খাবার পাবে না বেঁচে থাকার জন্যে। তখন পিউপিল কী হবে? পিউপিল উইল ডাই, মারা যাবে। ডিউ টু ল্যাক অফ কী জন্য? ডিউ টু ল্যাক অফ ফুড সাপ্লাই, খাদ্য উৎপাদন পাওয়া যাবে না। অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্স, এবং কখনো কখনো যুদ্ধ ঘটতে পারে খাদ্যের জন্যই হোক সেটা, বা যে কোনো পলিটিক্যাল কারণে যুদ্ধ হোক বা যে কোনো জায়গায়। এপিডেমিক্স বা মহামারী উপস্থিত হবে। ফেমিন, দুর্ভিক্ষ, স্টারভেশন অ্যান্ড আদার ন্যাচারাল অনশন বা অন্যান্য ন্যাচারাল প্রাকৃতিক ঘটনা, যেমন ভূমিকম্প, বন্যা, অগ্নুৎপাত, এসবের কারণেও অনেক সময় মানুষ মারা যেতে পারে। তো এটা হচ্ছে ম্যালথাসের থিওরি। ম্যালথাসের থিওরি এটা একটা গ্রাফের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। এখানে দেখুন এই খাদ্য উৎপাদন আর জনসংখ্যাটা হচ্ছে এবং একটা সময় এটা সাম্য অবস্থায় আসছে। তারপরে জনসংখ্যাটা বেড়ে গেছে, কিন্তু বন্যা ভূমিকম্পের পর এটা একটা সাম্য অবস্থায় আবার আসবে। তো এটা ম্যালথাসের বক্তব্য। তো আমাদের এই যে এটা একটা ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরিতে দেখুন প্রথম দিকে কি হয়েছিল, এটা আলোচ্য বিষয় নয় আজকের। তো এখানেও সেই পপুলেশন স্টেবল হয়েছে দেখাচ্ছে। এখানে বার্থ রেট, গ্রোথ, ডেথ রেটটা বেশি ছিল এবং তারপরে জীবনযাত্রার মান উন্নয়ন ঘটলো, বার্থ রেট, ডেথ রেট কমলো। বার্থ রেটটা বেড়ে থাকলেও ডেথ রেটটা কমলো, কিন্তু একটা সময় মানুষের জীবনযাত্রার উন্নতি হলো, মানুষ বার্থ রেট করতেই চাইলো না। তো এটা আজকে আলোচ্য বিষয় নয়, এখানেও এটা পরে আমি আলোচনা করব। তো আমি এবার একটা আপনাদের এখানে ফিগার দিয়েছি, দেখুন 1901 সালে জনসংখ্যা ছিল 23 কোটি। এটা ভারতের জনসংখ্যা, সেন্সাস থেকে নেওয়া। 23 কোটি 80 লক্ষ, 25 কোটি 20 লক্ষ, 1911। এগুলো আপনারা দেখুন পরপর, আমি বলে দিচ্ছি, একবার রিপিট করছি। 1901 23.80, 1911 25.20, 1921 25.10, 1931 27.90, 1941 31.87, 1951 36.10, 1961 43.92, 1971 54.81, 1981 68.33, 1991 84.63, 2001 102.70, 2011 121.02, 2016 একটা অ্যাপ্রক্স 126.89, এবং 2026 অনুমান করা হচ্ছে 139.98 কোটি। তা দেখুন থমসনের যে থিওরিটা আমি বলেছিলাম, ওখানে ওটা আপনাদের আজকে আলোচনার বিষয় নয়, কিন্তু ওখানে কীভাবে জনসংখ্যার বিবর্তন হয় সেটা আমি পরে আলোচনা করব। দেখুন এখানে একটা জনসংখ্যার বিবর্তন প্রথমবার যে বার্থ রেট এবং ডেথ রেট বেশি হওয়ার জন্য ওখানে একটা জনসংখ্যার সাম্য অবস্থা থাকে। 1901 থেকে 1921 এই সময় দেখুন স্ট্যাগনেন্ট পপুলেশনকে বলা হয়েছে। আর 1921 থেকে স্টেডি গ্রোথ, ধীরে ধীরে বাড়ছে। আর 1921 দেখুন এখানে লেখা আছে, বিফোর 1921 গ্রোথ অফ পপুলেশন ওয়াজ ভেরি স্লো। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ইন্ডিয়া পপুলেশন
had a decline during the decade 1911 to 1921. The decline was caused by the famine epidemic in the year 1921. I is also known as the year of Great Divide. দেখুন 1921 এটাকে কি বলা হয় যে দুর্ভিক্ষের বছর। তো দেখুন এখন কত সাল চলছে, এখন 2020 আমাদের পপুলেশন ডেটা কবে পাবলিশ হবে? 2021। তো দেখুন তাহলে আরও একটা দুর্ভিক্ষ উপস্থিত। 1921 2021। তো ম্যালথাসের যে থিওরি, তাহলে দেখুন কতটা এখানে ইফেক্টিভ। তো এখানে আমি এটা ক্যালকুলেশান, এটা আনুমানিক ক্যালকুলেশান। তো 1901 সালে আমি ধরেছিলাম জনসংখ্যা ছিল 23.80 কোটি, এটা সেন্সাস বোর্ড এতে ধরা হয়েছে। তাহলে ডবল হতে গেলে এটা 47.60, মোটামুটি একটা আনুমানিক। 1964 সালে একটা আনুমানিক, মানে মোটামুটি প্রায় 63 বছর নিয়েছে ডবল হতে। 63 বছর ডবল হতে নিয়েছে। এরপরে দেখুন এটা 1998 সাল 99 সাল মোটামুটি এই সময় মোটামুটি 34-35 বছর এটা ডবল হয়েছে। এবং 1960 সাল নাগাদ একটা অনুমান করা হচ্ছে যে এটা ডবল হবে। কিন্তু ম্যালথাসের থিওরি 1798, একটা খুব দীর্ঘ সময় আগে এটা পাবলিশ হয়েছিল। কিন্তু এখনও দেখুন বিজ্ঞানের যুগ, এটা আধুনিক যুগ, কিন্তু আমাদের সেই খাদ্য উৎপাদন হয়তো বেড়েছে। খাদ্য উৎপাদন আমাদের অনেকটাই বেড়েছে টেকনোলজিক্যাল প্রোগ্রেসের জন্য, যেটা ম্যালথাসিয়ান থিওরির ক্রিটিসিজম একটা, যে খাদ্য উৎপাদন তখন টেকনোলজির অত উন্নতি ছিল না। তো বাইরের দেশ থেকে খাদ্য আমদানি করেও খাদ্য উৎপাদনের সংস্থাটা টানা করা যেত, বা কন্ট্রাসেপটিভ মেজার্স বা জন্ম নিয়ন্ত্রণের বিধি সেগুলোও তখন অতটা ছিল না। তো ম্যালথাসের থিওরিটা বর্তমানে অনেকে সমালোচনা করেছেন বা অনেকটা অপ্রাসঙ্গিক, কিন্তু তা সত্ত্বেও দেখুন ম্যালথাসিয়ান থিওরি মিলে যাচ্ছে। যদিও 25 বছরে ম্যালথাস বলেছিলেন যে মোটামুটি 25 বছরে জনসংখ্যা দ্বিগুণ হয়। তা 25 বছরে জনসংখ্যা দ্বিগুণ না হলেও জনসংখ্যা কিন্তু কমবে। এবং বর্তমানে মানুষ ল্যান্ডের যে অনুপাত বা জনসংখ্যার যে ঘনত্ব, সেই অনুপাত ধরলেও জনসংখ্যা কিন্তু কমবেই। সেটা প্রকৃতি তার যে জনসংখ্যা থাকা উচিত সেটা সে করবেই। তো আমি একজন মানুষ হিসাবে আমরা চাইছি না, কিন্তু সবাই ভালোভাবে বেঁচে থাকুক। তবুও আমাদের নেচারকে অবশ্যই সম্মান করতে হবে। আর করোনা ডিজিজটা দেখুন এখনও কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তো আশা করা যায় ভ্যাকসিন কিছু আবিষ্কার হবে। তবে আমার নিজস্ব মত, আমি বিজ্ঞানের ছাত্র নয়, আমি ধার্মিক কিছু আছি, যেখানে আমার এই করোনা এটা আমাদের শরীরে যে প্রোটিন আছে, সেই প্রোটিনগুলো এবং করোনার শরীরে যে প্রোটিন আছে তার মধ্যে একটা ভ্যারাইটি আছে এবং
বিভিন্ন অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, লিপিডস, এগুলোর সাথে হয়তো ক্রিয়া করে কোনো সার আমাদের শরীরে অক্সিজেনের পরিমাণটা কমিয়ে দেয়, যে সেটা আমি জানি না ডাক্তারি শাস্ত্র। তো তবে আমার কেন যেন মনে হচ্ছে না অ্যাসিড জাতীয় কোনো ওষুধ বা কোনো প্রাণীর শরীরের অ্যাসিড সেইটা থেকেই হয়তো করোনা মুক্ত হবে। এবং যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা, সেটাও তো চুন জাতীয় কিছু থেকেই হয়তো, ক্যালসাইট বা চুন, ওইখান থেকেই হয়তো কিছুটা ওর মধ্যে আছে প্রতিরোধ ক্ষমতা। তো আশা করি আমাদের এই করোনা শীঘ্রই দূর হবে। তো আমি এটা নিজে ভিডিওটা কোনো এডুকেশনাল ভিডিও আমি প্রকাশ করলাম না, তবে ম্যালথাসিয়ান তত্ত্বকে আমি মেনে চলি, সেটা বোঝাবার জন্যই এই ভিডিওটি আজকে প্রকাশ করলাম। ধন্যবাদ।